টু। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যত ওই যে যেগুলো এখন দেখলাম, তোমার 5S, তারপর জিডোকা, পোকাইউকি, তারপর কাইজেন, কাইজেন তো দেখি নাই, দেখি টাইম থাকলে ইয়ে করবো। এসবগুলো হচ্ছে জাপানিজ ফিলোসফি, জাপানিজ প্র্যাকটিস। আর সিক্স সিগমাটা হচ্ছে একমাত্র এখন যেগুলো সব, মানে যেগুলো খুব বেশি ইউজ হয় প্র্যাকটিস, তার মধ্যে সিক্স মানে খুবই বেশি ইউজ হয়। এটা হচ্ছে মোটরোলা কর্পোরেশন ডেভেলপ করে, নট ইন জাপান। এই একটাই একটাই টুলস এখন পর্যন্ত যেটা খুবই ওয়াইডলি ইউজ, নট মানে যেটা জাপানে অরিজিনেট করে নাই। এটা হয়েছে মোটরোলা কর্পোরেশন। আচ্ছা, ফার্স্ট একটু বুঝাই হোয়াট ইউ মিন বাই সিক্স সিগমা। সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স তো নাকি, তোমাদের স্ট্যাটিস্টিক্স সরি স্যার, কোয়েশ্চেনটা স্যার কি আটকে ভুলে গেছে। গেছো? আমি ভুলে যেত, তোমরা ভুলে গেছো? ও, মানে তোমাদের স্ট্যাটিস্টিক্স তো আমি পড়িয়েছি তোমাদের সেকশনে নাকি? নো স্যার, না আমাদের না স্যার। নো স্যার। শোনা কথা শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে। স্ট্যাটিস্টিক্স কে পড়িয়েছে? স্যার কানিজ ফাতেমা ম্যাডাম পড়াইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সিক্স সিগমার কথাটা ইমপ্লিকেশন কি আমি একটু বলি। সেটা হচ্ছে, সাপোজ টুথপেস্ট, ঠিক আছে? টুথপেস্টের মধ্যে সে লেখা আছে 100 গ্রাম। সবগুলো টিউব কি 100 গ্রাম হবে? কি মনে হয়? না, না একটু স্যার, দেখেন। সবগুলো 100 গ্রাম হবে না। আউটপুট উইল ফলো এ নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ম্যাক্সিমাম গুলো কি হবে? ওদিন 100, মানে 100 গ্রাম বা খুব কাছাকাছি হবে। কিছু তো ডেভিয়েশন থাকবে, তাই না? আচ্ছা, আমরা ধরলাম যে 100 গ্রাম থেকে 103 গ্রাম পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এদিকে 97 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এর বাইরে দিস ইজ এরর, দিস ইজ এরর। এটা আমরা মার্কেটিং করবো না, রিওয়ার্ক করা লাগবে, দিস ইজ ডিফেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলো তো এই নামটা নর্মাল ডিস্ট্রিবিউশন নাম হয়েছে কেন? এই যে ডিস্ট্রিবিউশনটা, এটার নাম নর্মাল ডিস্ট্রিবিউশন, অন্য নাম হতো অ্যাবনর্মাল হতে পারতো, বা কোনো সায়েন্টিস্টের নামের নাম হতে পারতো। এটার নামটা নর্মাল ডিস্ট্রিবিউশন কেন হয়েছে? তো অধিকাংশ জিনিস নর্মালি এরকম ডিস্ট্রিবিউশন ফলো করে। অধিকাংশ জিনিস, মানে স্বাভাবিকভাবেই এরকম ডিস্ট্রিবিউশন ফলো করে। গুড, দিস ইজ ন্যাচারাল। এর জন্য এটা নর্মাল। একটা প্রোডাকশন প্রসেস কি হওয়া উচিত? আউটপুটে এরকম ডিস্ট্রিবিউশন হওয়া উচিত। ইট ইজ নর্মাল, মেশিন যদি ঠিক থাকে এরকম একটা আউটপুট, দিস ইজ নর্মাল, ঠিক আছে? এটাই হওয়ার কথা। এর জন্য এটাকে বললাম দিস ইজ নর্মাল, দিস ইজ নট অ্যাবনর্মাল। একটা কিছু এই সিস্টেমটা ফলো করা উচিত, ওর থেকে নামটা এসছে। আচ্ছা, এখন সাপোজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান, ওয়ান, তাহলে এখানে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এদিকে কত? থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর বাইরে কতটুকু ডিফেক্টিভ, মানে এর বাইরে এরিয়া কতটুকু? মনে আছে ক্যালকুলেশন গুলো নাকি না? আমরা যদি থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কভার করি দুই সাইডে, আমরা অলমোস্ট 99.7% এরিয়া কভার করতেছি, ঠিক আছে? তাহলে এর বাইরে 1000 মধ্যে কয়টা ডিফেক্টিভ হবে? তিনটা। তিনটা ডিফেক্টিভ হবে। দেখ, মিলিয়নের পরে কনভার্ট করি। আচ্ছা, এখন আমার এক্সেপ্টেবল রেঞ্জ এটাই থাকবে, 97 to 103। আমি যদি এই সিগমা এক্স ওয়ান, মানে কি এটা প্রসেসে ভ্যারিয়েবিলিটি ইন্ডিকেট করতেছে না? প্রসেস, এই ভ্যারিয়েবিলিটির কারণ কি? বিকজ অফ মাই প্রসেস, তাই না? আমার এখানে হিউম্যান ইয়ে থাকতে পারে। ইভেন আমাদের যে রোটেটিং মেশিন, তুমি কি মনে করো সবগুলো সাইকেল সেম মেথড রোটেট করে? কিছুটা ভ্যারিয়েশন তো হয়, ঠিক আছে? কালকেই নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমাকে কিছু বললা নাকি? আচ্ছা, এখন আমি যদি ভ্যারিয়েবলটা কমাতে পারি, এটা করলাম 0.5, এটা কত করলাম? 0.5। রেঞ্জ তো আমার ঠিক আছে, 97 to 103। এখন ডিফেক্টিভ রেটটা কি আগের মতো থাকবে না কমবে, কি মনে হয়? এখন কত কত এই
এটা আগে কি ছিল? দিস ওয়াজ 3 সিগমা, তাই না? এখন কি হচ্ছে? দিস ইজ 6 সিগমা। তাহলে 6 সিগমা যদি হয়, এই যে ডিফেক্টের রেট তো আগে ছিল, আমি এরিয়া কভার করতেছি 3 স্ট্যান্ডার্ডের বেশি 99.7%। যদি 6 সিগমাতে যাই, এরিয়া কত কভার করবো? আর বেশি কভার করবো না নাকি? আনসার জন্য ওয়েট করতেছি কিন্তু। কনসেপ্টটা জি বোঝা স্যার। গেল নাকি না? আমি বললাম আমার আমার এখন অ্যাকসেপ্টেড রেঞ্জ 97 থেকে 103, কিন্তু আমি প্রসেসের ভ্যারিয়েবিলিটি কমিয়ে নিয়ে আসলাম। আগে ছিল 1, এখন হলো 0.5। তাহলে আমি জানি থ্রি থ্রি স্ট্যান্ডার্ড কভার করলে আমি 99.7% এরিয়া কভার করতেছি। 5 স্ট্যান্ডার্ড করলে আরো বেশি কভার করবো না? 6 স্ট্যান্ডার্ড আরো বেশি কভার করবো। তার মানে এখন আমার কি হবে? আমার নতুন রেঞ্জ ঠিক থাকবে, কিন্তু আমার ইয়েটা আরো স্টিপার হয়ে যাবে না, যেহেতু ভ্যারিয়েবিলিটি কম। তখন এই সেম রেঞ্জের মধ্যে কি হবে? আমার অনেক বেশি এরিয়া কভার, তার আমার ডিফেক্ট কি কমে যাচ্ছে না? এটা হচ্ছে 6 সিগমার কম কম কনসেপ্ট। আমার প্রসেসটা এমন থাকবে যে আমার ভ্যারিয়েবিলিটি এত কম থাকবে যে আমার যে যে অ্যাকসেপ্টেবল রেঞ্জ সেটা কি হবে? নট উইদিন 3 সিগমা, দ্যাট উইল বি উইদিন 6 সিগমা। এটা কিভাবে বাড়াবো? একটাই উপায়, ভ্যারিয়েবিলিটি ইন দ্য প্রসেস কমাতে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? দেখো কোয়ার্টার লেভেল কত? 99.99997%। আচ্ছা, আমরা একটু ডিটেল ইয়েতে যাই, তাহলে বুঝবো যে আমরা বললাম যে আমার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ইটস অ্যাকুরেসি রেট ইজ 99.9%। মনে করেন অনেক ভালো। অল্প নাম্বার যদি বলি দ্যাট ইজ গুড, বাট যদি লার্জ নাম্বার নিয়ে কথা বলি, দিস ইজ, আমরা বললাম যে আমাদের 99.9% হচ্ছে আমাদের ভেরি গুড। ঠিক আছে? তো তার মানে হচ্ছে, দেখো, যত প্রেসক্রিপশন জেনারেট, তাহলে কতগুলো ভুল প্রেসক্রিপশন হবে? 4,000 রং প্রেসক্রিপশন। More than 3,000 newborns accidentally falling from the hand of the nurse or the doctor each year. ঠিক আছে? 400 লেটার পার আওয়ার উইচ নেভার অ্যারাইভড। এখন তো চিঠি টিঠি নাই, যখন ছিল, যখন ইয়ে হতো যে আমার যদি 99%, 99, আমার সিস্টেম কতটুকু অ্যাকুরেট? 99.9%। পার্সেন্ট যেটা ভালো শোনা, কিন্তু এটা যখন আমরা মানে মিলিয়ন্স মিলিয়ন মাল্টিপ্লাই করবো, তখন কি এরর রেটটা অনেক বেশি হয় না? দেখো লেটারের এটা খুব ইন্টারেস্টিং। এত লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি আদান প্রদান, তার মধ্যে কি পার আওয়ারে 400 লিটার মিসপ্লেস হয়ে যাচ্ছে বিকজ অফ দি প্রসেস। সিস্টেমটা অত রোবাস্ট না। একটা চিঠি একটা যাব হয়তো এই জেলায় দিয়ে দিলাম অন্য ইয়েতে, এভাবে দিস ইজ মিসিং। ঠিক আছে? এখন আমরা যদি ইয়েতে যাই, 6 সিগমাতে যাই, তাহলে দেখো এনে আমরা এখন যেটা 99% অ্যাকুরেসি, কতগুলো রং প্রেসক্রিপশন? 4,000। ঠিক আছে? 3,000 নিউবর্ন বেবি হাত থেকে পড়ে যাচ্ছে। আর কি হবে আমাদের এখানে? ইট উইল কাম ডাউন টু 13। যদি 6 সিগমাতে আনতে পারি, 13 wrong prescription per year, 10 newborn babies. The one lost article of mail per hour, যেটা ছিল আগে 400, সেটা 1-এ চলে আসবে। দিস ইজ দ্য ইম্প্রুভমেন্ট। বাট আন্ডারলাইন প্রিন্সিপাল যেটা বললাম, আমার রেঞ্জটা ঠিক থাকবে। আমি ভ্যারিয়েবিলিটি কমান্ড, আমি যেটুকু ডিফেক্টের ইয়েটা আমার কি হবে? কমে আসবে। তো এটা কমানোর একমাত্র উপায় হচ্ছে আমার এই প্রসেসের ইয়েকে কমানো। 6 সিগমা আমার অ্যাকসেপ্টেবল রেঞ্জটা হতে হবে উইদিন 6 সিগমা। তো হোয়াট শুড দ্য ভ্যালু অফ রেঞ্জ? আমার এখানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ কত? দিস ইজ 6, তাই না? 103। তাহলে ইফ 6, তাহলে আমাদের এটা হচ্ছে 12 সিগমা। সিগমার ভ্যালু কত হতে হবে? সেটা বেসে আমরা সিস্টেমকে ডিজাইন করি। আর 6 সিগমাতে তোমার অনেক রকম সার্টিফিকেশন আছে, গ্রিন বেল্ট, তারপরে বোধহয় কি ব্রাউন নাকি, তারপর ব্ল্যাক বেল্ট। ব্ল্যাক বেল্ট হচ্ছে একদম মানে 6 সিগমা ইমপ্লিমেন্টেশনে তোমার সেই ক্যাপাসিটি আছে, হাউ টু স্টাডি এন্ড সিস্টেম, কিভাবে তুমি এটাকে ইমপ্রুভ করবে, সেই ক্যাপাসিটি তোমার ডেভেলপ হবে। আমাদের এক ছাত্র অনেকের পাশ করেছে, আমি একটা ক্লাসে নিয়ে এসেছিলাম। ও হচ্ছে বাংলাদেশের প্রথম ব্ল্যাক বেল্ট সম্ভবত ইয়েতে, স্ট্যানচার্ডে চাকরি করতো তখন। আহ, তো ওর 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 যে প্রজেক্টের উপরে ইয়ে পেয়েছিল সেটা হচ্ছে যে ওয়েটিং টাইম রিডাকশন। ওর একটা প্রজেক্ট ছিল, ওইটা বেসিসে ওই ইয়েটা পেয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে 6 মান্থ তো ডেভিয়েশন বলছি, ডেভিয়েশন আমাদের কমাতে হবে। তাহলে আমাদের 3 সিগমাতে হচ্ছে আমাদের ডিফেক্ট পার মিলিয়ন, 1 মিলিয়ন যদি আমরা ইয়ে ধরি, তাহলে কতগুলো ডিফেক্ট হচ্ছে? 66,000। আর 6 সিগমাতে আসছে অনলি 3.4 পার এক। ওয়ান ওয়ান মিলিয়নে কত ডিফেক্ট হবে? যে আমরা টুথপেস্টে যেটা বললাম
আমার যদি 3 সিগমাতে হয় তাহলে 1 মিলিয়ন প্রোডাকশনে কতগুলো ডিফেক্টিভ হবে? 66,000। ঠিক আছে। আর যদি এই সেম রেঞ্জটাকে আমি 6 সিগমার মধ্যে নিয়ে আসি, তাহলে 6 সিগমার এরিয়া কত থাকবে? অনলি মিলিয়নের জন্য এরিয়া তো খুবই নগণ্য, মানে সেটাকে মিলিয়নে মাল্টিপ্লাই করলে 3.4 ডিফেক্ট পার মিলিয়ন অফ প্রোডাকশন। তাহলে দেখো সিস্টেমটা কত রোবাস্ট হতে হবে। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ 6 সিগমা, যে আমরা প্রসেসের ভ্যারিয়েবিলিটি কমিয়ে আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জটাকে নিয়ে আসবো উইদিন 6 সিগমা। তাহলে আমাদের কি হবে? ডিফেক্ট রেট অনেক কমে আসবে। এখানে অল্প কিছু এক্সাম্পল 6 সিগমা দিয়ে, যে মোটরোলা ওরাই ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল। তারা রিডিউস ইন প্রসেস ডিফেক্ট লেভেল বাই এ ফ্যাক্টর অফ 200। আগে যদি 200টা ডিফেক্ট হতো, এখন সেই জায়গায় কি হয়? একটা ডিফেক্ট হয়। ঠিক আছে। রিডিউস ম্যানুফ্যাকচারিং কস্ট বাই, তারপর দেখো ইনক্রিজ এমপ্লয়ি প্রোডাকশন অন এ ডলার বেসিস বাই। আগে যদি প্রোডাক্টিভিটি মেজার করা খুব ডিফিকাল্ট, তারপর ওদের প্রোডাক্টিভিটি মেজারমেন্ট ছিল সে যদি $100, সেটা বেড়ে হয়েছে এখন ওয়ান মানে টোয়েন্টি আর $126। ঠিক আছে। ইনক্রিজ শেয়ার হোল্ডার শেয়ার ভ্যালু ফোর ফোল্ড। আগে হয়তো এই সিস্টেমের আগে যে শেয়ার দাম ছিল $1, সেটা এগুলো ইমপ্লিমেন্ট করার পরে বিকজ হিউজ সেভিংস, সেভিংস মানে কি? প্রফিট মার্জিন বাড়তেছে, তাই না? ডিফেক্ট কমে যাচ্ছে, কস্ট কমে যাচ্ছে। আলটিমেটলি এটার এফেক্টটা কি হবে? কোথায় গিয়ে? প্রোডাক্ট, সরি, প্রফিটে গিয়ে এফেক্ট করবে। তাহলে দেখো ইনক্রিজ স্টক হোল্ডার শেয়ার ভ্যালু বাই 4 ফোল্ড। ঠিক আছে। দিস আর দি কি বলবো যে ইমপ্লিকেশন অফ ইয়ে। আচ্ছা, তো এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে টিকিউএম। এখন টিকিউএম খুব একটা আমরা শুনবো না, বাট দিস ইজ অলসো এখন ইটস ইজ বিল্ট ইন। আসলে আমরা যে কোনো প্রসেস ইমপ্লিমেন্ট বলি, এইটা কিন্তু আমাদের টিকিউএম। স্লাইড দেখা যাচ্ছে তো নাকি? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ও আমি ইয়ে আহ, আচ্ছা, শো মোড এইটা দেখাচ্ছে তো, এইবার থাকো আমার মাঝে লিখতে হবে। আচ্ছা। জি স্যার, পিকিউএম ভার্সেস সিক্স সিগমা হ্যাঁ, দেখা যাচ্ছে। হোয়াট ইজ টিকিউএম? টিকিউএম মিনস টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে। দিস এ ফিলোসফি। 6 মাস তো একটা স্পেসিফিক টুলে চলে যাচ্ছে, বাট প্রিন্সিপালটা কি? যে তোমার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এখানে তিনটা ইস্যু। একটা হচ্ছে কাস্টমার ফোকাস। আমরা যদি বলি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, একটা হচ্ছে কাস্টমার ফোকাস। কাস্টমার ফোকাস। মার্কেটিং কোর্স করেছো? জি স্যার। জি জি স্যার। অনেক জায়গায় ইয়ে রেফারেন্সে কাস্টমার ইজ দ্য কিং, তার মানে কি? কাস্টমার যা চায় তাই দিতে হবে। এক্স্যাক্টলি, কাস্টমারের মানে, হ্যাঁ, ওর ওর রিকোয়ারমেন্ট সব আমাদের ফুলফিল করা লাগবে। ঠিক আছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট বা তার যে সেগুলো আমাদের ফুলফিল করা লাগবে। তা আমি যে ওই যে টিকেটের এক্সাম দিলাম, এখানে কাস্টমার ফোকাস ছিল ওই এয়ারলাইন্স? কি মনে হয়? না স্যার। স্যার। ছিল না, হ্যাঁ। বাট টিকোএম এর একটা মেইন কনসেপ্ট হচ্ছে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমারকে তোমার ইয়ে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমি শর্টকাটে লিখি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তার মানে কি? আমরা একটা কিছু বানিয়ে বলবো না দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি। কোয়ালিটির কোনো শেষ নাই। ঠিক আছে। কোয়ালিটির কোনো এন্ড নাই, যে এইটা যে বেস্ট এটা বললে আমরা এই কমপ্লেক্সেন্সি চলে আসলে অনেক বিজনেস কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে এই কারণে, যে বেস্ট বলে আর কোনো ডেভেলপমেন্ট। যেমন ইকোনো বল পেন, অন্য কারণে আছে, বাট ইকোনো বল পেন একসময় কি বাংলাদেশে মেবি 70-80% মার্কেট শেয়ার ওদের ছিল। বাট ওরা কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলে যে আমরা তো ভালো প্রোডাক্ট বানাচ্ছি, সবাই কিনতেছে, প্রোডাক্টের ডেভেলপমেন্ট দিকে খুব একটা নজর দেয়নি। এখন দেখো অলিম্পিক, ম্যাটাডোর, নতুন নতুন প্লেয়ারের সেরকম মার্কেট দখল হয়েছে। কোনো তো অলমোস্ট আমি তো চোখেই পড়ে নাকি কোনো, ইনফ্যাক্ট ফ্যাক্টরি চালু আছে কিনা তাও জানি না। স্যার চালু আছে, এখনো পাওয়া যায় অল্প জায়গায়। হ্যাঁ, খুব কম, বাট একসময় তারা বললাম তো অলমোস্ট 70-80% মার্কেট, এই বল পেন ইয়ে পেনের মার্কেটটা ওদের ছিল প্রায় এরকম 70-80%। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোয়ালিটি। হোয়াট ইজ কোয়ালিটি? সরি, কোয়ালিটি পড়াচ্ছি, কোয়ালিটি ডিফাইনই করলাম না। কোয়ালিটি বলতে কি মিন করি? The expected
মানে কি বলবো স্যার, এক্সপেক্টেড অ্যাট্রিবিউটস অফ এ প্রোডাক্ট। এক্সপেকটেশন, মিটিং কাস্টমার এক্সপেকটেশন দিলে। আচ্ছা, যেমন এই যে আমরা যে এখন যে বল পেন ইউজ করি, কি ম্যাটাডোর বা যেটা ইউজ করি, এটা কি কোয়ালিটি প্রোডাক্ট বলবো না লেস কোয়ালিটি, কি বলবো? কি কোয়ালিটি। কোয়ালিটি? কোয়ালিটি। আর পার্কার পেন, যেটার দাম 1,000 টাকার নিচে পাবা না বোধ এখন পার্কার, ওটা তো কোয়ালিটি, তাই না? জি স্যার। তাহলে পার্কার পেনের তুলনায় আমি এই ম্যাটাডোরকে কোয়ালিটি বলতেছি কিভাবে? হ্যাঁ, স্যার ওইটা বলো। অনেক মানে বেটার কোয়ালিটি আর কি স্যার। এটা আবার তো বেটার কোয়ালিটি চলে গেল। আচ্ছা, ভ্যালু ফর মানি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার প্রাইস অনুসারে আমি যেটা এক্সপেক্ট করি সেটা এক্স্যাক্টলি, ভ্যালু ফর মানি। তুমি কি, আচ্ছা গাড়ির এক্সাম্পল দিই, মার্সিডিজ তো খুব ভালো গাড়ি, তাই না? অনেক দামি। টয়োটা কি খারাপ গাড়ি? না স্যার, টয়োটা টয়োটা তো ইজ কোয়ালিটি কার। এখন একটা মার্সিডিজের দাম দিয়ে তুমি 3টা টয়োটা কিনতে পারবা। প্রাইস ইজ ডিফারেন্ট। মার্সিডিজ অবশ্য কোয়ালিটি। তুমি কি এই, তুমি 10 টাকা দিয়ে একটা কলম কিনে কি এক্সপেক্ট করবে যে 1,000 টাকা কলমের সমান পারফর্ম করবে? এটা কি এক্সপেক্ট করবা? এক্সপেক্ট করলে তো এটা তোমার বোকামি। ইজ ভ্যালু ফর মানি। আমি 10 টাকা যে দিলাম, 10 টাকা রিটার্ন আমি ঠিক মতন পাচ্ছি কিনা। আমি টয়োটা কিনতেছি, টয়োটার দাম কত, অ্যাভারেজ প্রাইস বোধহয় বাইরে $25,000, ঠিক আছে? এই টাকা দিয়ে আমি কি পাচ্ছি, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি কখনো এক্সপেক্ট করি যে 25,000 দিয়ে আমার একটা গাড়ি কিনবো যেটা মার্সিডিজ মতো পারফর্ম করবে, এটা এক্সপেক্ট করবো? করবো না। আচ্ছা, কিন্তু কোয়ালিটি কিন্তু, এই যে কোয়ালিটির এই যে আমাদের পারসেপশন, এটা কিন্তু ওভার টাইম চেঞ্জ হয়। একটা হচ্ছে আমাদের, আমরা বলি ইমপ্লিসিট ডিমান্ড, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট ডিমান্ড। আমাদের হচ্ছে এক্সপ্লিসিট ডিমান্ড, আর একটা হচ্ছে ইমপ্লিসিট। মানে কি ইমপ্লিসিট ডিমান্ড? মানে এটা আমরা জানি, এটা আছে, এটা আমি বলা লাগবে না। যেমন একটা গাড়ি যখন কিনবা, কেউ কি জিজ্ঞেস করে ভাই ব্রেক কাজ করে কিনা, এটা কেউ জিজ্ঞেস করে? কি মনে হয়? না স্যার। দিস ইজ ইমপ্লাইড যে এই জিনিসটা থাকবেই, তাই না? আর এক্সপ্লিসিট মানে আমি চেয়ে নিব, আমি বলতে হবে যে এটা এটা আছে কিনা। যেমন 80s এর দিকে ম্যাক্সিমাম গাড়ি আসতো উইদাউট এসি, ঠিক আছে? শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতেই মানে এসি গাড়ির এটা কম ছিল। তখন যদি কেউ এসি দরকার হতো, বলতে হতো আমার গাড়িতে এসি থাকতে হবে। এখন কেউ গাড়ি কেনার সময় বলে এসি এসি আছে কি নাই? সেডান কারের কথা যদি বলি, কেউ জিজ্ঞেস করবে না, ইটস ইমপ্লাইড। তাহলে ওভার টাইম কিন্তু দেখো, আজকে এটা এক্সপ্লিসিট, কদিন পরে সেটা কি হবে, ইমপ্লাইড হয়ে যাবে। কিন্তু সুতরাং তোমার এটা মনিটর করা লাগবে অ্যাজ এ, মানে ওনার অফ দি বিজনেস। তোমার বুঝতে হবে যে কোনটা এক্সপ্লিসিট। আজকে যেটা এক্সপ্লিসিট সেটা যে চিরকাল এক্সপ্লিসিট থাকবে নট নেসেসারি, ওভার টাইম কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন কোয়ালিটি ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আর এটা যে বললে এক্স এক্স মিটিং এক্সপেকটেশন, এখন কিন্তু এই ম্যানেজমেন্টের যারা মানে নাম করো, তারা বলে না বিয়ন্ড এক্সপেকটেশন। এক্সপেকটেশন মিট করলে কোয়ালিটি বলবেন ইট শুড বি বিয়ন্ড এক্সপেকটেশন। মানে এমন কিছু দিবা যেটা কাস্টমারের এক্সপেকটেশনের বাইরে, দেন দিস ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট। অনেক বলে ওয়াও ফ্যাক্টর। ওয়াও ফ্যাক্টর মানে কি? মার্কেটিং পড়েছে ওয়াও ফ্যাক্টর? ওয়াও ফ্যাক্টর কি বলো? আমরা একটা জিনিস ওয়াও কখন বলি? আর যখন এক্সপেকটেশন এক্সিড করে। এক্সিড করে। তোমার এ পাওয়ার কথা না, গ্রেড দেখলে, রেজাল্ট দেখলে এ, বলবো না ওয়াও এ পেয়ে গেছে কিভাবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন। তো কিছু দিতে হবে, ইফ ইটস বিয়ন্ড এক্সপেকটেশন, তাহলে দেখো ওভার টাইম মানে কোয়ালিটির সব কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর কি বললাম, ও ফার্স্ট হচ্ছে কাস্টমার ফোকাস। কাস্টমারের, ওই যে বললাম না, রিচ কার্লটন হোটেল ওরা কি করে, প্রত্যেকটা এমপ্লয়িকে ডেলিগেট করা আছে কাস্টমার এনি সর্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন ইউ ক্যান স্পেন্ড আপ টু $2,000 পর্যন্ত এক্সপেন্ড করে। $2,000 তো খরচ হয় না, কিন্তু ওরা দিয়ে রাখছে। কি হতে পারে, যদি কাস্টমার ডিসস্যাটিসফাই, তুমি বলে ঠিক আছে আজকে ডিনারটা ফ্রি করে দিলাম, তাতে কাস্টমার স্যাটিসফাই হয়ে যাবে, রুমটা আপগ্রেড করে দিলাম, হ্যাঁ। তারপরে তারা কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন দেখো কত হিউজ বাজেট। ওরা অবশ্যই ডিপেন্ড করতে হয় কেন খরচ করেছে, যে এক্সট্রা স্পেন্ডিং এ খামাখা স্পেন্ড করবে করবে না, কিন্তু তার ডেলি রেট করা আছে ক্যান স্পেন্ড আপ টু $2,000 পার কাস্টমার। আচ্ছা, সেকেন্ড কন্টিনিউ। থার্ডটা হচ্ছে টোটাল ইনভলভমেন্ট। টোটাল
ইনভলভ। তার মানে কি কোয়ালিটির জন্য আমাদের একটা ডিপার্টমেন্ট থাকে না, অনেক ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আগে একটা কনসেপ্ট যে কোয়ালিটিতে দায়িত্ব ওদেরই, আমাদের দায়িত্ব না। বাট মডার্ন কনসেপ্ট হচ্ছে, এই যে টিকোএম এর কনসেপ্ট হচ্ছে টোটাল ইনভলভমেন্ট। তার মানে কি কোম্পানির সিও থেকে শুরু করে একদম লোয়ার লেভেলে যে আছে, যে ধরো আমাদের এখানে কি বলবো যে ক্লিনার, সবার রেসপন্সিবিলিটি আছে ফর কোয়ালিটি। কিভাবে? আচ্ছা, ক্লিনার কি রেসপন্সিবিলিটি ফর কোয়ালিটি অফ? আমাদের তো এডুকেশন, আমরা কি দিচ্ছি? এডুকেশন। আমাদের সার্ভিস কি এডুকেশন। ক্লিনারের কি এই এডুকেশন কোয়ালিটি বাড়ানোর জন্য ক্লিনারের কি রেসপন্সিবিলিটি বলো? কি মনে হয়? তার নিজের কাজ যেটা সেটা ঠিক মতো করবে। না না, ক্লিনারের কি, ক্লিনারের রেসপন্সিবিলিটি, ক্লিনার ঠিক আমি বলছি কি টোটাল এনভায়রনমেন্ট কোয়ালিটির জন্য এ টু জেড সবারই রোল আছে টু টু মেনটেন দ্য অর ইমপ্রুভ দ্য কোয়ালিটি। সিওর যেমন রোল আছে, তেমন একদম লোয়ার লেভেলে কি ক্লিনার রোল আছে। ক্লিনারের কি রোল ইন মেনটেনিং দ্য কোয়ালিটি অর ইমপ্রুভিং দ্য কোয়ালিটি? স্যার কোনো জায়গায় যেন কোনো ধরনের মানে ময়লা টয়লা না থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, ক্লাসরুম যদি অপরিষ্কার থাকে, কি মনে হয় যে আমার ডেলিভারি কি ঠিক মতন হবে ক্লাসে? বিরক্ত থাকলে কি আমি ঠিক মতো পড়াতে পারবো? পারবো না। তোমরা ওয়াশরুমে গেলে দেখবে ক্লিন না, এটা একটা এফেক্ট পড়বে না তোমার উপরে? জি স্যার। কাজ শেষে বিরক্ত হবে যদিও খুব ছোট রোল, বাট তারপর কিন্তু বলা হয় যে সবারই রোল আছে ইন কি বলে কোয়ালিটি। যেমন হার্ড ড্রাইভের যে এক্সাম্পল দিলাম, হার্ড ড্রাইভ বানায় কি, ওটা কিন্তু মোটামুটি একটা ডাস্ট ফ্রি এনভায়রনমেন্টে হার্ড ড্রাইভটা বানাতে হয়। তো ওখানে যদি ক্লিনার যদি ঠিক মতো ক্লিন না করে, এই ডাস্টটা ক্লিন যদি না হয়, হার্ড ড্রাইভের কোয়ালিটি ইয়ে করতে পারবা, মেনটেন করতে পারবা? পারবা না। ডিফেক্টিভ রেট অনেক বেড়ে যাবে। আর যাই হোক, আমরা টিকিউএম এর ফিলোসফি এটা কাছাকাছি আছে। তারপর আমরা, আচ্ছা এত ডিটেলে, আচ্ছা এটা বলি, দুইটা সিস্টেম আছে। এটা বলে ডিম্যাক সিস্টেমটা বলি যে কিভাবে আমরা ইয়ে করি। ফার্স্ট হচ্ছে ডিফাইন, প্রবলেমটাকে ডিফাইন করতে হবে যে কি সমস্যা হচ্ছে। দেন ইউ হ্যাভ টু মেজার, এটা ইম্পর্টেন্ট। বলা হয় যে মেজার যদি না করতে পারো ইমপ্রুভ করতে পারবা না। আচ্ছা, তাহলে আমাদের ওয়েটিং লাইনে কি হতে হবে? আমরা ডিফাইন করলাম যে কাস্টমার্স আর ডিসস্যাটিসফাইড, তারা বলতেছে তাদের ওয়েটিং টাইম ইজ ভেরি হাই। ঠিক আছে, তারপরে মেজার করা লাগবে যে হোয়াট ইজ দি অ্যাভারেজ ওয়েটিং টাইম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েটিং টাইম, মিনিমাম ওয়েটিং টাইম। এটা আমাদের মেজার না করলে ইমপ্রুভ করতে পারবো না। মেজার করে দেখলাম যে ইটস অ্যাভারেজ টাইম ইস 20 মিনিটস বা কিছু দেখলাম, তাহলে তো আমি বুঝবো যে আমি ইমপ্রুভ করে এটা কোথায় আনতে হবে। তারপর অ্যানালাইজ, কেন এই ডিলেটা হচ্ছে। খুব সহজ সলিউশন, আমরা যেটা করেছি যে কাউন্টার কম, আরেকটা কাউন্টার, এই একটা কাউন্টারের কারণে সমস্যা হচ্ছে, আরেকটা কাউন্টার বার। আমি খুব ইজি একটা যাচ্ছি, আরো আরো অনেক আছে, আমি যেটা বোঝা সহজ সেটা বললাম। তো এটা একটা ওয়ে হতে পারে না? অ্যানালাইজ করে দেখলাম আমি যেহেতু একটা কাউন্টার, এর জন্য আমার লাইন অনেক বড় হচ্ছে। তারপর ইমপ্রুভ করার জন্য আরেকটা লাইন। তারপর কন্ট্রোল ফিডব্যাক নিতে হবে যে আসলে আমরা যেটা করেছি এই সিস্টেমটা ইজ ইট ওয়ার্কিং প্রপারলি অর নট। ঠিক আছে। আচ্ছা, তা আমরা এখানে ডিটেল দেওয়া আছে, আমি খুব শর্টকাটে বললাম, এটা তোমরা একটু পড়ে নিও। এখানে একটা এক্সাম্পল আছে, এটা শর্টকাটেই করি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এই রুট কজ অ্যানালিসিস। যে এই যে আমাদের অ্যানালিস যে বললাম, ওখানে কি অ্যানালাইজ করব? যে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, এই কারণে, এই কারণটা কেন হচ্ছে, মানে কিছু থাকে সিমটম, সিমটম হচ্ছে আলটিমেটলি আমাদের একদম রুট কজে যেতে হবে। ঠিক আছে। এটার জন্য আমরা একটা খুব সিম্পল একটা ইয়ে আছে, মেকানিজম আছে, ফিশবোন ডায়াগ্রাম বা ইশিকাওয়া ডায়াগ্রাম বলি। এটা হচ্ছে ফার্স্ট এই জাপানিজ এক ইয়ে তৈরি করা, যে আমরা কিভাবে ইয়ে করতে পারি, এই রুট মানে কজ, কি কারণে আমাদের এটা দেরি হচ্ছে। এখানে আগে ছিল 4M, ম্যান, মেশিন, মেটেরিয়াল, মেথড। এখন তো অনেক বেড়েছে, মেজারমেন্ট, এনভায়রনমেন্ট, অনেক কিছু অ্যাড হচ্ছে। বাট এটা যখন ইন্ট্রোডিউস করা তখন কি ছিল, কি কি ফ্যাক্টরের জন্য কোয়ালিটি খারাপ হতে পারে? ম্যান ঠিক মতন মানে কাজ করে না, মেশিন, মেশিন নষ্ট হতে পারে, মেটেরিয়াল খারাপ হতে, মেথড, প্রসেস আমাদের ঠিক নাই। এই চারটা ইম্পর্টেন্ট। আর এখন তো চলে আসছে মেজারমেন্ট আর এনভায়রনমেন্ট। আমরা একটা এক্সাম্পল দেখি যে আমাদের আহ, আমাদের যে ওই যে ডেলিভারি দেয় না ফুড পান্ডা থেকে বা দারাজ থেকে,
আমাদের কি হয়েছে, রং ডেলিভারি হতে পারে, ডিলে হতে পারে, ড্যামেজ হতে পারে ডিসিতে। মানে আমরা যেটা দেখছি আর কি, এখন এটা কারণটা কি? কারণটাকে এভাবে ডিফারেন্ট গ্রুপে ভাগ করে, মেটেরিয়াল ভুল হতে পারে, মেথড ভুল হতে পারে, মেশিন ভুল হতে পারে, পার্সন মানে ম্যান এদের ভুল হতে পারে, মেজারমেন্টে ভুল হতে পারে, এনভায়রনমেন্টে ভুল হতে পারে। তারপরে আইডেন্টিফাই করা যাচ্ছে কি কি এখানে হতে পারে। যেমন আমাদের রং ডিলেইড মেটেরিয়াল হতে পারে, রং প্যাকিংটা ভুল করেছি, অথবা রং প্রোডাক্ট হয় না, এক প্রোডাক্ট এটা তো দ্বারা যে খুব কমন, এইটা অনেকে ফেস করেছে যে একটা অর্ডার দিয়েছে, দেখা গেলো যে ভুলে আরেকটা জিনিস দিয়ে সেটাকে তৈরি করা হয়েছে বা বানানো হয়েছে। মেথড প্রপারলি, ওই যে আমরা স্ট্যান্ডার্ডাইজ বলেছি না, যে প্রপারলি মেথডটা ডিফাইন করে নাই বা ঠিক মতন এটাকে ফলো করে নাই। পার্সোনাল, যে নেগলিজেন্স হতে পারে, ইনএফিশিয়েন্ট ট্রেনিং, ঠিক মতন কিভাবে কাজ করবে জানে না, হ্যাঁ, সেটা হতে পারে। মেজারমেন্টে হতে পারে যে আমি তোমাকে বললাম যে দাঁড়া, ওই ফুড পান্ডাতে বলে না 1 ঘন্টার মধ্যে আসতেছি বা 1.5 ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন, এটা কি হতে পারে? এস্টিমেশন মেজারমেন্টে ভুল হতে পারে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি মেশিন, মেশিন তো হ্যাঁ, লেভেলিং মেশিন ব্রেকডাউন হতে পারে, ভুল হতে পারে। তারপর যে ভেহিকেলে পাঠাচ্ছি সেটা ব্রেকডাউন হতে পারে, এর জন্য আমাদের ডিলে হতে পারে, প্রোডাক্ট ড্যামেজ হতে পারে, ঠিক মতন কাভার্ড ইয়েতে আনলাম না, বা প্যাকিংটা ঠিক মতন রাখলাম না, বাড়িতে রেখে এটা কি হলো, এটা হয়তো নষ্ট হয়ে গেছে। মাঝখানে একটা কি প্রোডাক্ট ছিল এরকম, দারাজের ভিডিও দেখেছিলাম, যে প্যাকিংটা ঠিক মতন করানো দেখে দেখা গেল ভিতরে কি অর্ডার দিচ্ছে সব মানে সব ভেঙে গেছে ভিতরে আর কি। ঠিক আছে, দিস আর দি ডিফারেন্ট ফ্যাক্টর। এটা করে তারপরে আইডেন্টিফাই যে কোন কোথায় কোথায় ভুল হচ্ছে, তারপরে সেটাকে রেকটিফাই। তো দেখো আমাদের ফাইনালি আমরা কি দেখতেছি, রং ডেলিভারি। বাট এখানে কি করতেছে, এটার কারণটা খুঁজে বার করতেছে যে কোন কারণে দিস ইজ। আমরা অনেক সময় রুট কজ অ্যানালাইসিস, যে কি কারণ হচ্ছে, অথবা এই যে ইশিকাওয়া ডায়াগ্রাম, এইভাবে একটা মেথড, ট্রি মেথড আছে, একটা থেকে আরেকটাতে গেলাম, আরেকটাতে আরেকটা গেলাম, ট্রি ডায়াগ্রামের মতন হয়। ঠিক আছে, বাট এটা হচ্ছে আরেকটা প্রমিনেন্ট ইয়ে, যে ফিশ বোন কেন, এটা স্ট্রাকচারটা কি মাছের কাটার মতন হলো না, এখানে মাথা, এখানে লেজের মাঝখানে মাঝখানে সব কাটা, এর জন্য এটার নাম হয়েছে ফিশ বোন ডায়াগ্রাম। তারপর এখানে দেখো যে বার্গারটা টেস্ট ঠিক হলো না বা নষ্ট হয়ে গেছে। মেটেরিয়াল কি হতে পারে, ফ্রেশ নট ফ্রেশড, হ্যাঁ, নট অ্যাজ প্রেসক্রাইব কোয়ালিটি। তোমার যে চিজ দেওয়ার কথা সেটা লো কোয়ালিটি চিজ দিয়েছে, সুতরাং এটা কোয়ালিটি খারাপ হবেই। পার্সন যারা বানাচ্ছে সাফিসিয়েন্ট ট্রেনিং নেই, ভিতরে কি সালাদ দিবে, কি দিবে, সস দিবে, এগুলো ভুল করবে, এগুলো হচ্ছে ঠিকমতো ট্রেন না, সুতরাং ভুল হচ্ছে। মেথড, রেসিপিটা ঠিকমতো স্ট্যান্ডার্ডাইজ করা নাই বা ফলো করছি না। ঠিক আছে, তারপর মেজারমেন্ট, যতটুকু স্পাইসেস দেওয়া দরকার তার চেয়ে বেশি দিয়ে ফেলছি বা কম দিয়ে ফেলছি, সুতরাং এগেন দিস ইজ মানে আরেকটা ইয়ে। মেশিন, পুয়ার মেনটেনেন্স, এই যে কুকিং এর সমস্যা হতে পারে এগুলোতে। এনভায়রনমেন্ট, হিউমিড এনভায়রনমেন্টে কাজ করলে, মানে সবগুলো যে সব জায়গায় এফেক্ট করবে তা না। এটা করে আমাদের দেখা লাগবে যে আমাদেরটা যে নষ্ট হচ্ছে কি কি কারণে হতে পারে, তাহলে সেইভাবে আমরা রেকটিফাই করতে হবে। যদি দেখি যে ম্যাটেরিয়ালের জন্য খারাপ হয়েছে, তাহলে কি হবে, ওখানে আমাদের অ্যাড্রেস করা হবে না, এই ম্যাটেরিয়াল হবে না, উই হ্যাভ টু চেঞ্জ দ্য ম্যাটেরিয়াল। পার্সোনাল গন্ডগোল যদি আমি ঠিক মতন জানি না রেসিপি, একটা তো আমি মেথডটা ঠিক মতন ডিফাইন করা নাই, অথবা আমি মেথড ফলো করছি না, যে বানাচ্ছে তার সেই প্রপার ট্রেনিং নাই। সো দিস আর দ্য ভেরি কমন টুলস, যে আমরা রুট কজ অ্যানালিসিস বলি, এটা বেসিস উই ক্যান আইডেন্টিফাই। ঠিক আছে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা টিম তো দেখেছি, কি কি দেখলাম, আর কি বাকি থাকলো, সিক্স সিগমা দেখলাম। আহ আজকে ক্লাসটা অগোছালো, আমি কালকে গুছাইতে পারিনি যে এত শর্ট টাইমের মধ্যে কি কি দেখি। তো আর কি 1 মিনিট, হ্যাঁ, সিক্স সিগমা